জবাব চায় বাংলার আরেকটি বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। প্রিয় দর্শক, কিছুদিন আগেই প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বাড়ানো হয় বরাদ্দ, তা নিয়ে অনেক শোরগোল পড়েছিল। প্রিয় দর্শক, সেই বাড়ানো বরাদ্দ নিয়ে অনেকে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন খুব দামি একটা গাড়িতে চড়েন, মার্সিডিজ বেঞ্জে চড়েন, কয়েক কোটি টাকা দাম। প্রিয় দর্শক, আমি এই কথাগুলো এই কারণে বললাম, আমি এত বড় কথা এখানে বলছি, প্রধানমন্ত্রী যদি নরেন্দ্র মোদীর জায়গায় কাল রাহুল গান্ধীও হন, সীতারাম ইয়েচুরিও হন, মমতা বন্দ্যোপাধ্যায়ও হন, মায়াবতীও হন, আমরা বারবার বিগত 48 ঘন্টা ধরে যেভাবে চিৎকার করেছি, চোখে চোখ রেখে কথা বলেছি, প্রশ্ন করেছি, একটা কথা বোঝানোর চেষ্টা করেছি যে এটা রাজনৈতিক নয়, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এটা ন্যাশনাল সিকিউরিটির বিষয়। ঠিক সেইটাই করব। আজ যে কংগ্রেসের নেতা আমাদেরকে প্রশ্ন করছেন, আজ যে কংগ্রেসের নেতা হাসাহাসি করছেন, আজ যে কংগ্রেসের নেতা উড়িয়ে দিচ্ছেন এই বিষয়টাকে খুব খুব ছোট্ট একটা বিষয় বলে, কাল যখন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে বা হওয়ার যদি কোনো চান্স থাকে, আর যদি এরমভাবে এরা রাহুল গান্ধীর এত বড় একটা শকট মিছিল প্রধানমন্ত্রী হিসাবে এভাবে কোনো জায়গায় আটকে পড়ে, আপনাদের চ্যালেঞ্জ করলাম যে আমরা ঠিক এভাবেই চিৎকার করব, এভাবেই প্রশ্ন করব। কারণ রাজনীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে হয়ে গেছে, কিন্তু কোথাও গিয়ে হয়তো আমরা বারবার চেষ্টা করছি যে দেশটার জন্য আমরা গর্ব করি, যে রাষ্ট্রশক্তি যার জন্য আমরা মাথা তুলে দাঁড়িয়ে আছি, আমরা পাকিস্তান হয়ে যাইনি, আমরা বাংলাদেশ হয়ে যাইনি, আমরা কোনো অন্য দেশে যাচ্ছি না, আমরা এই দেশেই থাকছি। সেই দেশটাকে যারা ভেতর থেকে ভাঙার চেষ্টা করছে, সেই দেশটাকে যারা দুর্বল করছে, হাজার হাজার লোক বাইরের, তাদের সামনে যখন আমাদেরকে ছোট্ট করে দেখানোর চেষ্টা হচ্ছে আমাদেরই সহনাগরিকদের মধ্যে থেকে কিছু লোকেদের, তখন আমাদের তো প্রতিবাদ করতে হবে। কারণ রাজনীতি থাকবে, কিন্তু রাজনীতি কারা করবে যদি দেশটাই না থাকে? রাজনীতি কারা করবে যদি প্রধানমন্ত্রী অ্যাসাসিনেট হয়? রাজনীতি কারা করবে? আমরা দেখেছি রাজীব গান্ধীর হত্যা, আমরা দেখেছি ইন্দিরা গান্ধীর হত্যা, আমরা দেখেছি খালিস্তানি ভয় আতঙ্ক কাকে বলে, আমরা দেখেছি বিদেশি শক্তির মদতে কিভাবে সন্ত্রাস হামলা চালিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে খুন করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, অ্যাসাসিনেট করা হয়েছিল, আমরা দেখেছি। এবং এতে কোনো রাজনীতি নেই। ইন্দিরা গান্ধী কংগ্রেসের নয়, আমাদের প্রধানমন্ত্রী, হিন্দু মুসলিম জৈন খ্রিস্ট সবার প্রধানমন্ত্রী ছিলেন। নরেন্দ্র দামোদর দাস মোদীও খারাপ লাগতে পারে, ঘেন্না করতে পারেন, সমালোচনা করতে পারেন, কিন্তু তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের তাই প্রশ্ন করতে হচ্ছে, কারণ কি দেশ সবার আগে, দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়, নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। এবং এইটাই যারা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, এটা শুধু আমি নয়, এর জবাব চাইছে বাংলা। দেখে নেব আমাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন। তিনি এক সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী, বহির্শত্রু কিংবা অনুপ্রবেশকারী বা সন্ত্রাসবাদীদের সর্বক্ষণের টার্গেট। প্রধানমন্ত্রীর নিরাপত্তাও তাই দুর্ভেদ্য। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকে কেন্দ্রীয় এজেন্সি ও রাজ্য পুলিশ। স্পেশাল প্রোটেকশন গ্রুপের ব্লু বুকে প্রধানমন্ত্রীর যে কোনো সফরের বিস্তারিত তথ্য থাকে। সফরের 3 দিন আগে নিরাপত্তা নিয়ে এসপিজির সঙ্গে রাজ্যের আইবি কর্তা, পুলিশ কর্তা ও জেলা শাসকদের বৈঠক হয়। বৈঠকের মুখ্য আলোচ্য সফরের প্রতি মিনিটের খুঁটিনাটি নিরাপত্তার বন্দোবস্ত, অনুষ্ঠান স্থলের নিরাপত্তা ও অগ্নি সুরক্ষা এবং সংশ্লিষ্ট রাজ্যের আবহাওয়া রিপোর্ট থাকে। কেন্দ্রীয় ও রাজ্য ইন্টেলিজেন্স ব্যুরোর কাছ থেকে নেওয়া হয় তথ্য।
নিরাপত্তা সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি হয়, যাকে ASL রিপোর্ট বলা হয়। রিপোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সমস্ত পক্ষের সই থাকে। রিপোর্টের ভিত্তিতে হয় নিরাপত্তার বন্দোবস্ত। রিপোর্টে থাকে সফরের সর্বশেষ রোডম্যাপ, আকাশপথ, সড়কপথ না রেলপথ, কোন পথে আসবেন প্রধানমন্ত্রী, অনুষ্ঠান স্থলে প্রধানমন্ত্রী কিভাবে যাবেন, হেলিকপ্টারে না গাড়িতে, সেই তথ্য থাকে। প্রধানমন্ত্রীর সফরের আগেই দেখা হয় অনুষ্ঠান স্থলের নিরাপত্তা, অনুষ্ঠান মঞ্চ শক্তপোক্ত কিনা, অগ্নি সুরক্ষার বন্দোবস্ত, মেটাল ডিটেক্টরের বন্দোবস্ত, আবহাওয়ার পরিবর্তনের কথা মাথায় রেখে আকস্মিক পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা তৈরি করে রাখা হয়। এসপিজি প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে। সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকে রাজ্য পুলিশ। প্রধানমন্ত্রী যেখানে থামবেন, এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিক ক্যাম্প কমান্ড্যান্ট হিসেবে থাকেন সেখানে। ভিভিআইপিদের নিরাপত্তায় বড় মাথা ব্যথা বিক্ষোভ ঠেকাতে আগেই ব্যবস্থা নেয় স্থানীয় পুলিশ। বিক্ষোভ এড়ানোর মতো না হলে রুট পরিবর্তন করা হয়। স্থানীয় পুলিশেরই দায়িত্বে থাকে বিক্ষোভ ঠেকাবেন না বিকল্প রুট তৈরি করে দেওয়া হবে। পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় ফ্লাইওভারে আটকে পড়ার ঘটনায় পাঞ্জাব পুলিশের ভূমিকায় তাই প্রশ্ন উঠছে। রিপাবলিক বাংলা। আমরা এগুলো নিয়ে প্রশ্ন করব, এবং প্রশ্ন যারা তুলছেন তাদের গণতান্ত্রিক অধিকার আছে, গণতান্ত্রিক পরিসরে প্রশ্ন তো তুলতে হবেই, কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়, কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হয় একটা বলিষ্ঠ দেশ, একটা বলিষ্ঠ রাষ্ট্র তৈরি করার জন্য। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকের হয়তো মনে হচ্ছে খালিস্তানি বলে কিছু আছে কিনা, অনেকের হয়তো প্রশ্ন করতে হচ্ছে, এবং অনেকে বুক চিতিয়ে বলছেন বিক্ষোভকারীদের পক্ষে আমরা। এই পক্ষ এবং বিপক্ষ, আমার মনে আছে 9/11-এর পরে যখন সারা পৃথিবীতে বলা হয়েছিল তোমরা সন্ত্রাসের পক্ষে না বিপক্ষে, তখন দুটো ভাগ হয়ে গেছিল। এই ক্ষেত্রেও হয়তো অনেকে সেই ভাগটা আবার তৈরি করার চেষ্টা করছেন, এবং কিছু লোক সন্ত্রাসের পক্ষে চলে আসছেন, হয়তো অজান্তেই চলে আসছেন। খারাপই লাগে, গণতান্ত্রিক দেশ যারা এখানে করছেন রাজনীতিটা, তারা তো ভোটার আইডি কার্ডটাও ভারতের নিয়ে রাজনীতিটা করছেন। এই নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের সাথে যারা রয়েছেন একবার আলাপ করিয়ে দিই। আমাদের সাথে রয়েছেন তথাগত রায়, প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় রয়েছেন, দেবদত্ত মাঝি রয়েছেন, সিংহবাহিনীর সভাপতি রয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্তা রয়েছেন, সজল ঘোষ বিজেপি মুখপাত্র রয়েছেন, শতরূপ ঘোষ সিপিএম নেতা রয়েছেন, অশোক ভট্টাচার্য কংগ্রেস মুখপাত্র রয়েছেন, শুভজিৎ নস্কর কিছুক্ষণ পরে আমাদের সাথে যুক্ত হবেন। কিন্তু আমি প্রথমেই তথাগত রায়ের কাছে যেতে চাই, প্রাক্তন বিজেপি সভাপতি এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের কাছে যেতে চাই। কিন্তু তার আগে আরেকজন বর্ষিয়ান রাজনীতিবিদ, আমাদের রাজ্যের বাম নেতা, একটা সময় পরিষদীয় দলনেতা ছিলেন বামফ্রন্টের বিধানসভায়, সুজন চক্রবর্তী, উনি কি বলেছেন একবার শুনে নেব। আমি জানি না কেউ খালিস্তানপন্থী, সেই খালিস্তানপন্থীকে পয়সা করে দিয়ে উনি ফিট করেছেন কিনা সে দেখুন। কে খালিস্তানপন্থী আমি জানি না। আবার এখন খালিস্তানপন্থীরা কোথায়? গত 2 বছর 4 বছর 5 বছর তো খালিস্তানপন্থী শব্দটার মুখে শোনা যায়নি। কৃষকরা যখন বিক্ষোভ করছিল তখন কৃষকদেরকে পিছনে খালিস্তানি মদত আছে এবং পাকিস্তানের মদত আছে এই কথাটা উনি বলেছিলেন। মাথাটা নিচু করার পরে ওনার বোঝা উচিত যে উনি ভুল বলেছেন। আজও সেই ভুল কথাটা যদি বলেন পস্তাতে হবে। পস্তাতে পারেনি মানুষ, পস্তাতে পারেন রাজনীতিবিদরা, পস্তাতে পারেন। বন্দুকের মতন একবার যখন গুলি বেরিয়ে যায়, কথা বেরিয়ে যায়, তখন সেই কথা ফিরিয়ে নেওয়া যায় না। কিন্তু এই কথাগুলো থাক। আমি প্রথমে তথাগত রায়ের কাছে যাব। তথাগত বাবু, আপনি দেখছেন 48 ঘন্টা ধরে আমাদের কাভারেজ, আপনি দেখছেন গোটা দেশের নিরাপত্তা নিয়ে কিভাবে প্রশ্ন তোলা হচ্ছে, এবং অপরদিকে আপনি দেখছেন কংগ্রেস, বাম এবং কিছু মানুষ, বৃদ্ধজন, সুশীল সমাজ, তারা প্রশ্ন তুলছেন যে এটা তো একেবারে ড্রামা, সবচেয়ে বড় নাটক, এবং নাটকে মানুষটা ফের একবার ফ্লাইওভারে দাঁড়িয়ে নাটক করছিলেন। কি বলবেন? যে ফ্লাইওভারের ওপরে এই ঘটনাটা ঘটেছিল, এটা প্রায় একটা অবিশ্বাস্য ঘটনা যে একজন প্রধানমন্ত্রীর মোটরকেট যেখান দিয়ে যাচ্ছে সেখানে এমন জনসমাবেশ হবে, এবং সে জনসমাবেশ আগে থেকে আটকানো হবে না যে তাতে তার কনভয় আটকে যায় এবং তাকে সেখান থেকে ফিরে যেতে হয়। এই জিনিসটা মূলত রাজ্য প্রশাসনের কাজ ছিল। রাজ্য প্রশাসনের উচিত ছিল এই ধরনের জিনিস যাতে কোনো ক্রমেই না হয় সেটা নিশ্চিত করা,
এবং তা সত্ত্বেও যদি রাজ্য প্রশাসন না পারে তাহলে উচিত ছিল যে প্রধানমন্ত্রীর মোটরকেটকে বলে দেওয়া যে তারা যেন ওই পথে না যায়। কিন্তু রাজ্য প্রশাসন এই কাজে সম্পূর্ণ গাফিলতি করেছে। সেটা তাদের দক্ষতার অভাব না ইচ্ছে করে করেছে তা আমি বলতে পারবো না, কিন্তু তার ফলটা যেটা হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী নিরাপত্তা যেখানে বিঘ্নিত হয়েছিল, এই জিনিসটার নিন্দা করার ভাষা আমার নেই। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা তুমি একটুখানি আগে বলেছিলে, তুমি ময়ূক একটুখানি আগে বলেছিলে, সেটা বুঝে নিতে হবে যে আমরা রাজনীতি এবং সার্বভৌমতার মাঝখানে সীমারেখাটা ভুলে যাচ্ছি। রাজনীতি এবং প্রশাসনের মাঝখানে যে সীমারেখা আছে সেই সীমারেখার কথাটা ভুলে যাচ্ছি। প্রত্যেক জিনিসে এই ধরনের পেটি রাজনীতি ঢোকাচ্ছি, যার ফলে এই জিনিস হয়েছে। সুজন চক্রবর্তী যেটা বলেছেন সেটা একেবারে পুরোপুরি পরিত্যাজ্য, সেটাকে আমি কোনো পাত্তাই দিই না। এক তো সুজন চক্রবর্তী আজকে বহুকাল বাদে তার দলের কোনো অস্তিত্ব নেই আজকে বিধানসভায়। দ্বিতীয় কথা হচ্ছে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে কি এটা চমক সৃষ্টির চেষ্টা, যে ডুবে গেছেন এই করে যদি কোনোভাবে একটুখানি মাথাটা তুলে মানুষকে বোঝাতে পারেন যে না না এখনো পুরোপুরি ডুবিনি, এখনো নাকটা জলের ওপরে আছে। কিন্তু মূল কথা যেটা বুঝতে হবে যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার কর্তব্য সরকারের, রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের, সব সরকারের। এবং এটা যদি আমরা নিশ্চিত না করতে পারি তাহলে আমাদের অবস্থা পাকিস্তানের মতন হবে। পাকিস্তানে যেরকম বেশিরভাগ প্রধানমন্ত্রী কোনো স্বাভাবিক মৃত্যু হয়নি, লিয়াকত আলী খান থেকে আরম্ভ করে তারপরে জিয়াউল হক, তারপরে বেনজির ভুট্টো, তার বাবা জুলফিকার আলী ভুট্টো, অল্প কিছুদিন আগে সালমান তাসির, একের পর এক এদের আততায়ীর হাতে মৃত্যু হয়েছে। আমরা কি চাই সেই পথে আমরা চলি? অবশ্য এমন রাজনীতিক আছেন এই পশ্চিমবঙ্গে যিনি একটা পাড়ায় গিয়ে উৎফুল্ল হয়ে বলেন আরে তো মিনি পাকিস্তান, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ চাই না যে আমাদের দেশ মিনি পাকিস্তান বা মিডি পাকিস্তান হোক। আমরা চাই ভারত ভারতের মতন থাকুক এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা সব রকম ভাবে নিশ্চিত থাকুক। এবং সর্বোপরি যে কোনোভাবে এই সার্বভৌম কর্তব্য এবং পেটি রাজনীতির মাঝখানে সীমারেখাটা মানুষের কাছে পরিষ্কার হোক। বেশ, তথাগতবাবু একটু থাকুন আপনি আমাদের সাথে লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য রয়েছেন। আমি উৎপল বাবুর কাছে যাব। প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য রয়েছেন আমাদের সাথে। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, খুব সহজভাবে আমি আপনার থেকে স্ট্র্যাটেজিক পয়েন্টে বুঝতে চেষ্টা করছি। আমরা খুব সহজ সাধারণ মানুষ এবং আমরা যখন দেখি যে গোটা দেশ আলোচনা করছে এরকম একটা জিনিস নিয়ে, রাজনীতি তো থাকবে রাজনীতির জায়গায়, কিন্তু আপনি একজন ভেটারান হয়ে একটা ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের মধ্যে দেশের সবচেয়ে হাইয়েস্ট সিকিউরিটি যিনি পান, এসপিজির সিকিউরিটি পান প্রধানমন্ত্রী, তার ক্যাভেলকেড দাঁড়িয়ে আছে এবং সেইটা কতটা বড় থ্রেট হতে পারে, সেই থ্রেট পারসেপশনটা কি হতে পারে। এবং অনেকে বলছে যে কি এমন হয়ে যেত, কেন হতো? আচ্ছা, ফ্লাইওভারেই তো দাঁড়িয়েছে, বাইরে যদি এত লোক দাঁড়িয়ে থাকতে পারে, ফ্লাইওভারে প্রধানমন্ত্রীর গাড়ি দাঁড়িয়ে থাকতে পারে না? এই ধরনের যখন প্রশ্নগুলো উঠে আসছে একদম সিরিয়াস জায়গা থেকে, নো ননসেন্স জায়গা থেকে, এই জায়গাতে কোন কোন বিপদ হতে পারে? স্যার, লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য। দেখুন, এটা একটা ভীষণ সিকিউরিটি ল্যাপস। প্রথম, দিল্লি থেকে এয়ারক্রাফট বাসিয়ানায় গেছে। বাসিয়ানা হচ্ছে ভাটিন্ডা এয়ারফিল্ড, আর ওটা একটা বেশ ভালো বড় এয়ারফিল্ড। সেখানে হেলিকপ্টার ইজ ওয়েটিং। ওয়েদার ভালো ছিল না বলে হেলিকপ্টার টেক অফ করতে পারেনি, তার জন্য প্ল্যান বি রেডি থাকে। আর দেশের প্রধানমন্ত্রীর জন্যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, সেগুলো শুধু রেডি থাকে না। আমরা যেগুলোকে বলি ড্রাই রান, বললেন না 72 ঘন্টা আগে এসপিজি, স্টেট পুলিশ, স্টেট চিফ সেক্রেটারি, অফকোর্স স্টেট চিফ মিনিস্টার্স টেকেন ইন্টু কনফিডেন্স, অ্যান্ড ডিজি পুলিশ, দে আর ইন দ্য সেম গ্রিড। তাদের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে কোথায় ল্যান্ড করবেন, ল্যান্ড করে যদি বাই রোড যান,
বা বাই এয়ার যান বা জলপথে যান, তার মানে এই প্রত্যেকটা দায়িত্বটা জিনিসের শুধুমাত্র এসপিজির নয়, এই sequence- দায়িত্বটা তার মানে এসপিজি, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, রাজ্য পুলিশ প্রত্যেকের। নিশ্চয়ই এসপিজি অবশ্য ইজ দ্য ওভারঅল বস। ওরা যদি বলেন এই রুটটা নেওয়া হবে না, তাহলে স্টেট পুলিশকে বলতে হবে আচ্ছা অন্য রুটে করো। আমি সব থেকে আশ্চর্য হলাম ডিস্টেন্স বিটুইন ভাটিন্ডা অ্যান্ড ফিরোজপুর, হোসেনিওয়ালা অবশ্য যেখানে ওনার যাওয়ার, ওখানে যাওয়ার কথা ছিল সেটা আরেকটু বেশি, সেটা হচ্ছে বলতে 111-112 কিলোমিটার। এর মধ্যে প্রথম 10 কিলোমিটারেই মানে ভাটিন্ডা, আমি ওখানে কিছুদিন চাকরি করেছি, ভাটিন্ডার ওই ফ্লাইওভারে যে একটা জঞ্জাট হতে পারে এটা কখনো ভাবাই যায় না। ভাটিন্ডা একটা কেন্দ্রস্থল যেখানে একটা দিকে রাজস্থানের দিকে গাড়ি চলে যাচ্ছে, আর একটা বর্ডারের দিকে যাচ্ছে ফিরোজপুর, আর ওই হাইওয়ে গুলো খুব চওড়া চওড়া, ফ্লাইওভার গুলো খুব ভালো। ওখানে জনজট, জানি না এটা পলিটিক্যাল হয়ে যাবে কিনা, ওখানে জঞ্জাট হতে পারে না, ওখানে জঞ্জাট তৈরি করতে হয়। ওই ফ্লাইওভারে ডাবল লেন ফ্লাইওভার, ওগুলো 4 লেনস রোড, ওখানে জঞ্জাট তৈরি করতে হয়। আর তুমি যেখান থেকে স্টার্ট করছো তার 10 কিলোমিটারের মধ্যে ওইটা কি করে হতে পারে? যদি লাস্ট মিনিটেই ওদের স্যানিটাইজ করতে হয় 110 কিলোমিটার, কিন্তু অ্যাটলিস্ট প্রথম 10-20 কিলোমিটার প্রাইম মিনিস্টার যাচ্ছে, তার জন্যে একটা কোথাও না কোথাও তো ভীষণ গাফিলতি ছিল। একদম একদম। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, আপনার কাছে আমি আসছি। আমি তথাগত রায়ের কাছে আরেকবার গিয়ে তথাগত রায়কে আমি ছেড়ে দিচ্ছি। তথাগত বাবু, একটা বিষয় যেটা বারবার বলা হচ্ছে যে ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধীর যে বলিদান, সেই বলিদানের সাথে কোনোভাবেই কোনো প্রধানমন্ত্রীর বলিদানকে তুলনা করা যায় না। এবং বারবার যেটা বলা হচ্ছে যে এই সরকারের খালিস্তানিদের প্রতি কেন কোনো জায়গা তৈরি হবে? খালিস্তানিদেরকে তো সাপোর্ট করছে এই সরকার। অ্যাকচুয়ালি চোখে চোখ রেখে খালিস্তানিদের সাথে লড়েছিলেন ইন্দিরা গান্ধী এবং আমরা দেখতে পেয়েছি। কিন্তু তাই বলে কি একদম ভগবানের ভরসায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা কোনো দেশ ছেড়ে দিতে পারে? আপনার কি মনে হয় এই জায়গায়, যে আপনি পেটি রাজনীতির কথা বললেন, এই জায়গায় কংগ্রেস এত বছরের একটা দল, তাদেরও বোধহয় কোথাও গিয়ে বোঝা উচিত? এইসব কথা তুললে তো প্রচুর প্রাচীন ইতিহাস নিয়ে আসতে হয়। মনে আছে একটি উড়োজাহাজ কানাডা থেকে ভারতে আসবার সময় একটা খালিস্তানি নাশকতার ফলে সেটার পতন হয়েছিল, সেটা পড়ে গিয়েছিল। এবং ইন্দিরা গান্ধী যে খালিস্তানিদের সঙ্গে চোখে চোখ রেখে লড়েছিলেন, তার মধ্যেও কথা আছে। বলা হয় যে খালিস্তানিরা এক হিসেবে ইন্দিরা গান্ধীরই সৃষ্ট, কারণ পাঞ্জাবের রাজনীতিতে দরবারা সিংকে একটা বাইরে বার করে দেওয়ার জন্য তিনি ভিন্দ্রনওয়ালাকে সৃষ্টি করেছিলেন ইন্দিরা গান্ধী। সেই ভিন্দ্রনওয়ালে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে দাঁড়ালেন এবং সেই ভিন্দ্রনওয়ালেই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হলেন, পরোক্ষভাবে তার মৃত্যুর কারণ হলেন। অতএব এইসব কথা কংগ্রেসীদের আমি বলে দেবো, এইসব কথা না তোলাই ভালো, তাহলে প্রচুর আলমারি খুলে প্রচুর কঙ্কাল বেরিয়ে পড়বে। বড় কথা যেটা হচ্ছে সেটা বুঝুন। আমি রাজীব গান্ধীকে সমর্থন করি না, আমি মমতা ব্যানার্জিকে সমর্থন করি না, কিন্তু রাজীব গান্ধী আমার প্রধানমন্ত্রী ছিলেন, মমতা ব্যানার্জি আমার মুখ্যমন্ত্রী। তাদের নিরাপত্তার জন্য আমি সবসময় আমার ক্ষুদ্র শক্তি দিয়ে সচেষ্ট থাকবো। এই জিনিসটা যদি না বোঝা হয়, এই প্রভেদটা যদি বারবার গুলিয়ে দেওয়া হয়, তাহলে এই দেশের সর্বনাশ আসন্ন। এবং সেই জন্য আমি আজকে একটা কথা বলেছি, সোশ্যাল মিডিয়ায় বলেছি, যে আমাদের ভাববার সময় এসছে যে আইন শৃঙ্খলা ব্যাপারটা রাজ্যের হাত থেকে কেন্দ্রের হাতে নিয়ে আসা উচিত কিনা। কারণ আইন শৃঙ্খলাটা রাজ্যের হাতে থাকার ফলে, আমি সাধারণ নাগরিক হিসেবেও দেখেছি, মেঘালয়ের রাজ্যপাল হিসেবেও দেখেছি, আইন শৃঙ্খলাটা রাজ্যের হাতে থাকার ফলে কিভাবে আইন শৃঙ্খলা ব্যাপারটা বিঘ্নিত হয় এবং এটাকে ওই পেটি রাজনীতির মধ্যে নিয়ে আসা হয়, এই জিনিসটা কোনো ক্রমেই বন্ধ করা যাচ্ছে না। সেই জন্য
সংবিধান সংশোধন দরকার, অন্তত তাই নিয়ে ভাবনা চিন্তা করা বেশ দরকার। বেশ, এটাই ধন্যবাদ আমি ধন্যবাদ মনে করি। তথাগত বাবু, ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, আপনি থাকুন আমাদের সাথে কিছুক্ষণ। আমি ওপেন হাউস ডিবেট করে দিচ্ছি এখন প্রত্যেকে, আর বাকি যারা রয়েছেন আমাদের সাথে, সজল ঘোষ রয়েছেন শতরূপ ঘোষ, অশোক ভট্টাচার্য রয়েছেন, এবং অবশ্যই শুভজিৎ নস্কর আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমি এই মুহূর্তে আমি সোজাসুজি চলে যাব প্রথমে শতরূপ ঘোষের কাছে, তারপরে অশোক ভট্টাচার্যের কাছে। শতরূপ ঘোষকে আমি সোজাসুজি জিজ্ঞেস করতে চাই। শতরূপ ঘোষকে আজকে আমি চোখে চোখ রেখে দেখতে পাচ্ছি না, শতরূপ ঘোষ দূরে বসে আছে বলে, কিন্তু শতরূপ, খালিস্তানিদের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? খালিস্তানিদের কি তুমিও সমর্থন করো? আমি একটা কথা তোমায় বলি ময়ূক, সেটা হচ্ছে তোমার শুরুর একটা কথা খুব ভালো লাগলো। তুমি যখন প্রোগ্রামটা শুরু করছিলে, যখন এই প্রধানমন্ত্রী নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে কথা হলো, বা সন্ত্রাসবাদীদের হাতে নিরাপত্তা বিঘ্নিত হওয়া, ইনসিকিউর হওয়া এই দেশে, তখন তুমি বললে যে আমরা অন্য কোথাও যাচ্ছি না, আমরা এই দেশেই থাকবো। আমি তোমার এই স্পিরিটকে সম্মান করি, সমর্থন করি। আমার খুব ভালো লাগলো এটা দেখে, কারণ এর আগে দেখেছিলাম যখন আমির খান বলেছিলেন যে দেশে ইনটলারেন্স বাড়ছে, ওনার স্ত্রীর মাঝে মধ্যে মনে হচ্ছে যে এই দেশে আমরা নিরাপদ নই, তখন গোটা বিজেপির আইটি সেলের 2 টাকার কর্মচারীরা নেমে পড়েছিল এইটা বলতে যে ভারতে যদি সিকিউরিটির সমস্যা হয় পাকিস্তানে গিয়ে থাকুন। তা সেখান থেকে যে বিজেপির আইটি সেল এতটা সরে এসছে এবং নিরাপত্তাহীন ভারতবাসী যাতে নিরাপদে এদেশেই থাকতে পারে, এই প্রত্যয় ধ্বনিত হচ্ছে তোমাদের কণ্ঠে, এটা আমার খুব ভালো লাগলো, এটা ওয়েলকাম চেঞ্জ। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো সন্ত্রাসবাদীর প্রশ্নই যদি আসে ময়ূক, সেক্ষেত্রে আমি বলবো সন্ত্রাসবাদের সবথেকে বড় সমর্থক তুমি এবং তোমরা, যারা কিনা এই কৃষকদেরকে খালিস্তানি বলছো। তার কারণটা হচ্ছে অন্য কিছু না, এই কৃষকদেরকে তো খালিস্তানি আজকে থেকে বলা হচ্ছে না, বা কৃষক আন্দোলনকে খালিস্তানের নাম করে মেলাইন তো আজকে ওখানে কৃষকরা ছিল সেটাকে বলছে, শুরু হয়েছে এটা করা। ওখানে কৃষকরা যারা ছিল সেটাকে বলছে, খালিস্তানি আমরা বলছি না। না, ওখানে খালিস্তানিরা ছিল সেটাই বা কে বলছে? খালিস্তানের একটা ভিডিও টেপ, খালিস্তানি ভিডিও টেপও আছে, খালিস্তানি নেতাদের ভিডিও টেপও আছে। আমরা কিছু বলছি না, সাধারণ মানুষ তোমার দেখতে একটা পাচ্ছে। এই প্রসঙ্গে তোমার 15ই আগস্টে যারা লালকেল্লায় খালিস্তানি পতাকা লাগিয়ে দিয়েছিল, কৃষক আন্দোলনের লোকেরা, তারা কি শুধু কৃষক আন্দোলনের ছিল? এটা কে রে? এ কে? আমি একটা নাকি শুনে কথা শুনছি, এটা তো ময়ূকের গলা না। আমি একটা নাকি শুনে কথা শুনছি, এটা ময়ূকের গলা না, এটা কার গলা? যাক গে, আমি কে প্রশ্ন করা হচ্ছে, শতরূপ ঘোষ বনাম সজল ঘোষ, দেখো দুই ঘোষ, শতরূপ ঘোষ আরেকজন, এই এখন ফ্রেমে 3 জন ঘোষ আছে, সজল ঘোষ, ময়ূক ঘোষ, শতরূপ ঘোষ। এটা ওর বাবা। এটা কি কথা? তুই কে রে, এটা কে রে, এটা কি ধরনের কথা? এটা কি ধরনের কথা? নাকে সুরে আমরা ডিসকাশনে ফিরি। অসভ্যের মতো কথা বললে জবাব কিন্তু অসভ্যের মতনই হবে। এটা কে? শতরূপ সজল ঘোষ, বিজেপি মুখপাত্র সজল ঘোষ রয়েছেন। এটা যেই বলে থাক না কেন, সে তো অসভ্যই তো, নাহলে অন্যের কথার মাঝখানে কেউ কথা বলে? আমি দেখতে পাচ্ছি না বলে জিজ্ঞেস করছি, আমি খালি কানে একটা আওয়াজ শুনছি। কার আওয়াজ? এটা তুমি বলো না। এটা কার আওয়াজ? এটা কানে শুনতে পাই, এবং এটা কে রে মানে বড় কথা কেন এখন শুনতে পাচ্ছি? ডোন্ট ক্রস ইওর লিমিট শতরূপ, প্লিজ। এখন তো ডোন্ট ক্রস ইওর লিমিট। ভদ্রতা এটা থাকা উচিত। ওপেন হাউস ডিবেট বলা হয়েছে, ওপেন হাউস ডিবেট বলা হয়েছে। ময়ূক, আমার হোয়াট ইজ দিস? ময়ূক একটু, ওরে বাবা ময়ূক, আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি আমার সময় কথা বলবো অথবা আমি সবার সময় কথা বলবো। শতরূপ তুমি বলো, শতরূপ 1 মিনিট সময় নিয়ে, শতরূপ 1 মিনিট সময় তোমাকে দেওয়া হলো, তারপরে সজল ঘোষকে দেওয়া হবে সময়, সজল ঘোষকে তারপরে দেওয়া হবে। শতরূপ তুমি বলো। ময়ূক কিছু বলার আছে, কিন্তু শতরূপের পরে তুমি আমার কাছে আসবে। অবশ্যই আসবো অশোকদা, আপনার কাছে আসতে হবে তো আমাকে। সেটা হচ্ছে যে যাদের, আবার এক কথা, আমি যে কথাটা বলছিলাম, যাদেরকে খালিস্তানি বলা হচ্ছে, সন্ত্রাসবাদী বলা হচ্ছে, তাদের হাতে গত 1.5 বছরে একটা ক্যাজুয়ালিটির নাম বলো, তাদের হাতে কে মারা গেছে? এই সরকারের হাতে 714 জন কৃষক মারা গেছেন, তাদের আমি নাম বলতে পারি। ভিকটিম তারা। যাদেরকে খালিস্তানি বলছে তাদের হাতে ভিকটিমটাকে আমি জানতে চাই। 3 নম্বর কথা হচ্ছে, আজকে তোমরা বলছো যে প্রধানমন্ত্রী, আমাকে তুমি দেখাও ভারতের সংবিধানের কোথায় লেখা আছে প্রধানমন্ত্রীর রাস্তা অবরোধ করা যাবে না। তোমাকে আমি বলি, আজকে যে পাঞ্জাবের ওখানটাতে বলা হচ্ছে যে পাকিস্তানকে মদত করছে পাঞ্জাবের সরকার, কেননা প্রধানমন্ত্রীর পথে ওখানে বিক্ষোভ দেখানো হয়েছে। আমি তোমাকে মনে করাই ময়ূক, 2019 ডিসেম্বরে সিএ পাশ করার পরে আসাম একটা বিজেপি শাসিত রাজ্য, 1 মাসের মধ্যে 2 বার প্রধানমন্ত্রী আসামে যেতে গেছেন, আসামের মাটিতে পা রাখতে পারেননি বিক্ষোভে। ওখানে এমন বিক্ষোভ হয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। ওখানে তো বিজেপি সরকার রয়েছে, তাহলে কি আমি ধরে নেব আসামের
বিজেপি সরকার পাকিস্তানের সঙ্গে চক্রান্ত করেছে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিঘ্নিত করার জন্য? এর মানেটা কি হচ্ছে? সমস্যাটা কি জানো তো? নরেন্দ্র মোদীকে তোমরা ফুলিয়ে ফুলিয়ে বেলুন বানিয়েছিলে, সুপারম্যান বানিয়েছিলে, যা 56 ইঞ্চি ছাতি। বেশ, সজল ঘোষ বলবে এবার। সময় শতরূপের সময় শেষ। সজল ঘোষের সময় শুরু করা হোক। 1 মিনিট 1 মিনিট শতরূপকে সময় দেওয়া হয়েছে, সজল ঘোষকে 1 মিনিট সময় দেওয়া হোক। প্রথম কথা হচ্ছে যেটা উনি বলছিলেন যে খালিস্তানি যোগের প্রমাণ কি আছে, এই কৃষকরা 15ই আগস্ট লালকেল্লার ওপরে উঠে খালিস্তানি পতাকা উড়িয়ে দিয়েছিলেন, এটা বোধহয় ওনাদের মনে নেই। আর এই পার্টিটা ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, এদের তো ভারতীয়ত্ব থাকা ব্যাপারটাই খুব হাস্যকর। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তার মানে এরা ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি, এরা তো প্রকৃতভাবে ভারতের হতে পারে না। আমার মনে হয় এই ব্যাপারটা সবচেয়ে ভালো ফিল করবে যে রাজনৈতিক দল যেটার নাম জাতীয় কংগ্রেস। তারা ইতিমধ্যে তাদের দুজন সর্বাধিনায়ক, দুজন ভারতের প্রধানমন্ত্রীকে তারা হারিয়েছে। তাদের মধ্যে একজনের সরাসরি খালিস্তানের হাতে, খালিস্তানিদের হাতে তথাকথিত খুন হয়েছে। খারাপ লাগে যখন দেখি এখানকার কিছু মানুষ তারা মানে নির্বাচনে নিশ্চিহ্ন, নির্বাচনে যাদেরকে দূরবীনেও খুঁজে পাওয়া যায়। সজল দা আপনার কাছে আসবো আবার, সজল দা আপনার কাছে আসবো, কিন্তু আপনার ঠিক এই জায়গা থেকে আপনার সজল ঘোষের খারাপ লাগছে এই বিষয়টা নিয়ে আমি অশোক ভট্টাচার্যের কাছে আসতে চাই। অশোক ভট্টাচার্য, আপনার খারাপ লাগছে না যে এত চিপ পলিটিক্সে নেমে আসছেন? বিজেপি বলছে আপনারা একদম চিপ পলিটিক্সে নেমে আসছেন। ক্যাপ্টেন অমরিন্দর সিং বলছে লজ্জা লজ্জা লজ্জা। ময়ূক, প্রথম কথা হচ্ছে আমি 1 মিনিট সময় দিলে আমি বলবো, 1 মিনিট ধরে আমি বলবো না, কারণ 1 মিনিটে বলা যায় না, অনেকে অনেক সময়। আচ্ছা বলুন আপনাকে 1 মিনিটের বেশি দিচ্ছি, কিন্তু আপনি প্রথমে বলুন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ক্যাভেলকেডের সিকিউরিটি ব্রিচ হয়েছে, খালিস্তানি যোগ পাওয়া গেছে, সেই বিষয়টাকে আপনি কন্ডেম করছেন কি করছেন না? প্রথম কথা হচ্ছে ময়ূক, আমি তোমাকে একটা ছোট্ট কথা বলি। গত 1 জানুয়ারি প্যাংডং লেকের ওপর থেকে চীনা সৈনিকরা চীনের পতাকা যখন উড়িয়ে দেয়, প্রধানমন্ত্রী টু শব্দ করেন না, অমিত শাহরা টু শব্দ করে না, ময়ূক রঞ্জন ঘোষরা চোখের জল ফেলে না, এবং চীনের পতাকা প্যাংডং লেকে ওড়ানোর ফলে জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ হয় না। আর প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখালে জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ণ হয়। কালকে তুমি বলছিলে না কালো পতাকা কোথায় দেখানো হয়েছে? সজল বলছি শেষ করতে দাও। না শেষ করুন, কিন্তু ইতিহাস 70 বছরের ইতিহাস যেরকম আছে, ইতিহাসটাকে ঠিক রাখতে দিন। ইতিহাস অনেক কিছু আছে ময়ূক, ইতিহাস অনেক কিছু আছে। ভিডিও তো একটা এসেছে যে ফ্লাইওভারের ওপরে বিজেপির পতাকা নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানানো হচ্ছে, তাহলে তারা খালিস্তানি? উত্তরটা দিতে হবে। তোমরা যাদের খালিস্তানি বলছো আজকে দাঁড়িয়ে, হোক না নাকি কৃষক আন্দোলনের সবাই না খালিস্তানি শুধু বলছি না, আমি বলছি অশোক দা আমার পয়েন্টটাও স্ট্রেট, অশোক দা আমাদের পয়েন্টটাও স্ট্রেট। রাহুল গান্ধীও যদি প্রধানমন্ত্রী হয়, আবারও বলছি রাহুল গান্ধীও যদি প্রধানমন্ত্রী হয়, একইভাবে চিৎকার করবো অশোক দা। না 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 না, প্রধানমন্ত্রী চেয়ারটাকে বলছি অশোক দা। আপনার নরেন্দ্র মোদীকে ঘৃণা থাকতেই পারে, আপনার খারাপ লাগতে পারে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। বলুন তারপরে যাবো দেবদত্ত মাঝির কাছে। তুমি তো একটু আগে গণতন্ত্রের কথা বলছিলে, তাহলে গণতন্ত্রটা বজায় রাখো। আমি বলতে চাইছি কৃষক আন্দোলনের সাথে যুক্তদের বারবার খালিস্তানি বলে লেবেল যখন লাগিয়ে দেওয়া হচ্ছে, দেবুদার একটু হোমওয়ার্ক করে আসা উচিত। 15ই আগস্ট যে পতাকাটা উঠেছিল ওটা খালিস্তানি পতাকা না, সদ্গুরু পতাকা 1 নম্বর। 2 নম্বর ওই পতাকাটা যে তুলেছিল তার সাথে বিজেপি এমপির ছবি প্রকাশ্যে চলে এসেছিল দেবুদা। হ্যাঁ ঠিক আছে। এবার আর একটা কথা হচ্ছে, এই কৃষক আন্দোলনের সাথে যারা জড়িত তাদের যে কথায় কথায় খালিস্তানি লেভেল তো আজ থেকে নয়। তোমরা খালিস্তানি লেভেল লাগিয়েছিলে, আন্দোলনজীবী লাগিয়েছিলে। আবার প্রধানমন্ত্রী যাদের কাছ থেকে হাত জোর করে ক্ষমা চেয়েছিল, তার মানে কি ময়ূক তোমার কথা অনুযায়ী এবং বিজেপির কথা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী খালিস্তানিদের কাছ থেকে ক্ষমা চেয়েছিলেন? এই উত্তরটা দিতে হবে আজকে। বেশ, এই জায়গা থেকে দেবদত্ত মাঝির কাছে, দেবদত্ত মাঝির আমি অশোক দা আপনার কাছে আসছি, অশোক দা আপনার কাছে আসছি। পাগড়ি পরা থাকলে তাদের খালিস্তানি বলবে তোমরা? দেবদত্ত মাঝি, প্রধানমন্ত্রী যাদের কাছে ক্ষমা চেয়েছিল তারা কি খালিস্তানি? জবাব চাইছে বাংলা, জবাব চাইছে কংগ্রেস। দেবদত্ত মাঝি, সিংহবাহিনীর সভাপতি। দেখুন, যারা এই জবাব চাইছে তাদেরকে আমি দুটো বিষয় মনে করে দিতে চাই, এবং সাধারণ যারা অডিয়েন্স আছে, যারা এই টেলিকাস্টটা দেখছে,
এক নম্বর হচ্ছে যখন প্যাংগং লেকের কথা আমাদের কংগ্রেসের মুখপাত্র বলল, তখন তাকে স্মরণ করিয়ে দিতে চাইবো যে নেহরু প্রধানমন্ত্রী যখন ছিলেন কত ল্যান্ড চায়নাকে উনি গিফট করেছিলেন, চায়নার কাছে হেরে গেছিলেন। এই আরে বিষয়গুলো ছেড়ে যদি দিন, 20 জন সমাজকে মারা বলেন গেল। তাহলে খুব ভালো হয়। 1 বছরও আর দ্বিতীয়, হয়নি, আমি এখন কথা বলছি, আপনি একটু চুপ করে থাকবো। 20 জন আমি মারা কথা বলছি, গেলেন। আপনি চুপ করে গালওয়ান থাকুন। উপত্যকায় আমার সেই থেকে কথার উত্তর বলার আমার দিন। বেশি নয়। আর দ্বিতীয় হচ্ছে যখন কমিউনিস্টরা জিন্নার ডাকে ইন্ডিয়ার পার্টিশন, ভারত ভঙ্গকে সাপোর্ট করেছিল, পাকিস্তান তৈরির দাবিকে সমর্থন করেছিল, সেই কমিউনিস্টদের থেকে আমরা যদি আশা করি যে তারা প্রধানমন্ত্রী আরে, ন্যাশনাল এবং ন্যাশনাল সিকিউরিটি নিয়ে তারা যদি স্বাধীনতা সচেতন হবে, তাহলে আমরা একটা স্বাধীনতার আমরা লড়াইতে একটা লড়লেন না, স্বপ্নের দেশের সঙ্গে কথা বাস আপনাদের করছি। শুনবো আমরা। আমি খালি আর একটা না, বিষয় না, মনে করে দিতে আমি চাই বলছি দেশের যে কথা আপনাদের 2008 শুনবো। সাল স্বাধীনতার লড়াইতে লড়লেন না, 2008 সাল মুসলিম তখন লীগের অশোক দা, আপনার কাছে আসছি, শতরূপ কিছু রিবার্টাল দেবে, শতরূপ কিছু বলবে। কমিউনিস্টের সরকার চলছিল। দেবদত্ত মাঝি, দেবদত্ত তখন মাঝি, ওই সময়- শতরূপ আপনাকে পাল্টা দিতে চায়। না, দেবদত্ত বাবু যে কথাটা আমি বলে আছে দিইনি, ওটা আমি বলা তো হয়ে যাবে, এখন আমি তারপরে আরম্ভ বলছি। করেছি, এখন দিইনি এখনো তো। না না, আমি আমি দিইনি, আমি আরেক কিছু না, মিনিট। আমি ওনার কথা শুনেছি, আমি যখন খালি 2008 সালে যখন বুদ্ধদেব আরে ঠিক আছে, আপনি বলে নিন, আপনি বলে নিন উপর- দেবদত্ত বাবু। না ঠিক আছে, দেবদত্ত বাবু আপনি বলে নিন, আমি তারপরেই বলছি। কৃষক আন্দোলন চলছিল। আপনি আমাকে ইন্টারাপ্ট করেননি, আমি আপনাকে 2008 করবো না, সাল আপনি বলে নিন। পশ্চিমবঙ্গে কৃষক আন্দোলন চলছিল এবং পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে জনসাধারণের কমিটি তৈরি হয়েছিল। সেই সময় ওই সময়কার কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান, উনি তখন ইউপি এর মন্ত্রী ছিলেন। তার সাথে বুদ্ধদেব ভট্টাচার্য বাবু যখন 60 নম্বর জাতীয় সড়ক থেকে ফিরছিলেন, তখন ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়েছিল এবং বাংলার পুরো রাজনৈতিক মহল পুরো তাদের কণ্ঠরোধ হয়ে গেছিল। তারা কিছু মানে এটাকে ধিক্কার জানাচ্ছিলেন। এটাই হচ্ছে বামেদের সাথে অন্য রাজনৈতিক দল এবং সাধারণ, বিশেষ করে আমরা যারা রাইট উইঙ্গার আছি, তাদের পার্থক্য। সেই সময় বুদ্ধদেব বাবু আচ্ছা, এবার আমি বলতে পারি? যে আক্রমণ হয়েছিল সেটাকে আমরা সবাই মিলে খণ্ডন করেছিলাম। বেশ, আর বেশ, আজ শতরূপের কাছে যাই। শতরূপ বলো, আচ্ছা। শতরূপ বলো। বামেরা গাইবে না। ঠিক আছে, আচ্ছা। আজ প্রধানমন্ত্রী এবার আমি বলছি, দেখুন, আমি যতদূর জানি, এটাকে বামেরা যে আমি যতদূর জানি এটা ঘটনা বুদ্ধদেব ভট্টাচার্যের যে কনভয় আক্রমণ হয়েছিল, সব রাজনৈতিক দল সেটাকে নিন্দে করেছিল এমন নয়। কনভয় আক্রমণ যিনি করেছিলেন, ল্যান্ডমাইন বিস্ফোরণ করেছেন, তিনি এখন তৃণমূলের রাজ্য কমিটি মেম্বার সত্যদার মাহাতো। নিবে আমি বলছি কি যে পরশুদিন প্রধানমন্ত্রীর কনভয়ে ল্যান্ডমাইন ছেড়ে দিন কোনো কালীপটকাও ফেটেছে বলে আমার জানা নেই। সুতরাং এই তুলনাটা করতে গিয়ে আসলে আমি জানি না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা ছবি দেখাই ময়ূক তোমাদেরকে। আমি যে কথাটা এর আগেও বলছিলাম সেটা হচ্ছে যে আজ থেকে কি বলতো 8 বছর আগে মোদী এই বলে ভোট চেয়েছিলেন 7 বছর আগে আমাদের কাছে, যে আমাকে ভোট দিন কারণ আমি সন্ত্রাসবাদীদের খতম করব। আর এখন পাঞ্জাবে ক্যাম্পেইন করতে গিয়ে বলছেন যে আমাকে ভোট দিন কারণ সন্ত্রাসবাদীরা আমায় খতম করবে। এর থেকে বোঝা যাচ্ছে 6 বছর 7 বছরে কি পারফর্ম করেছেন। আমি একটা ছবি দেখাই ময়ূক, আমি জানি না তোমাদের ক্যামেরায় ছবিটা ধরা পড়ছে কিনা। এই ছবিটা হচ্ছে খুব বিখ্যাত ছবি, আমি জানি না তোমরা এখন দেখতে পাচ্ছ কিনা। এই ছবিতে যে দুজনকে দেখা যাচ্ছে সামনে, একজন হচ্ছেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাশের যে যুবকটিকে দেখা যাচ্ছে তিনি সীতারাম ইয়েচুরি, সেই সময়কার জেএনইউ স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট। এটা একটা বিখ্যাত ছবি। এমার্জেন্সির পরে যখন ইন্দিরা গান্ধী চ্যান্সেলর এবং জেএনইউতে গেছিলেন, এমার্জেন্সি উঠে যাওয়ার পরে ইন্দিরা গান্ধী রাস্তার সামনে শুয়ে পড়ে ছাত্ররা ওনার রাস্তা আটকে দিয়েছিল এবং সীতারাম ইয়েচুরি স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর সামনে দাঁড়িয়ে বলেন যে আপনি ভারতে এমার্জেন্সি জারি করেছেন, আপনি মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছেন, আপনাকে রিজাইন করতে হবে, এটা আমাদের ছাত্রদের দাবি। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে, এমার্জেন্সির বিরুদ্ধে আমাদের হাজারো সমালোচনা আছে, কিন্তু এটা ইতিহাসময়ক। ইন্দিরা গান্ধী সেদিন ওখানে দাঁড়িয়ে থেকে সস্নেহে এবং সসম্মানে একজন ছাত্র নেতার সামনে দাঁড়িয়ে তার গোটা অভিযোগ শুনেছিলেন। ইন্দিরা গান্ধীর সামনে গোটা চার্জশিট ছাত্রদের পক্ষ থেকে সীতারাম ইয়েচুরি পড়ে শুনিয়েছিলেন। একটা বারের জন্য তখন ইন্দিরা গান্ধী বলেননি যে যে ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছে, আমার রাস্তা আটকাচ্ছে, তারা সন্ত্রাসবাদী, তারা পাকিস্তানি এজেন্ট, তারা খালিস্তানি এজেন্ট ইত্যাদি। দ্যাট ওয়াজ অ্যান ইন্ডিয়া যেখানে ডিসেন্টকে সন্ত্রাসবাদ বলা হতো না। আজকের ভারতের ডিসেন্টকে সন্ত্রাসবাদ বলা হয়। আর অশোকদা উত্তর দিয়ে দিয়েছে, আমি এই কথাটা যেতে চাইছি না। সজল ঘোষ বলার সময় বললেন নাকি পতাকা খালিস্তানি পতাকা উড়িয়েছিল লালকেল্লার ওপরে। আমি বলছি সজল ঘোষকে, আসলে আপনার সমস্যাটা হচ্ছে আপনি নিজের জীবনে এত পতাকা পাল্টেছেন, কখনো তৃণমূলের পতাকা, কখনো কংগ্রেসের পতাকা, কখনো বিজেপির পতাকা, তাই কোনো পতাকা আপনার গুলিয়ে যায়, কোনটা কার পতাকা মনে রাখতে পারেন না। তাই ওড়াচ্ছে এক পতাকা, আপনি ওটাকে এক পতাকা ভাবছেন। একটু নিজে একটা পতাকায় কয়েকদিন স্টিক করে থাকুন, দেখবেন অন্য পতাকাগুলোকেও চিনতে সুবিধা হবে। বেশ, আমি শতরূপ, খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলেছো তুমি। এবং এর পাশাপাশি আমাদের সাথে শুভজিৎ নস্কর এখন জয়েন করেছে, লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যও রয়েছে। দুজনের কাছ থেকে খুব ছোট ছোট করে আমি আসবো রাজনীতির পাটে। আমি শুধু এই যে একদম আসছি অশোকদা, আসছি। আমি শুধু শুভজিতের কাছ থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করছি, এটা আমি নয়, সাধারণ মানুষ বোঝার চেষ্টা করছে।
যে এই যে গোটা পৃথিবীটা তো বদলে গেছে। ইন্দিরা গান্ধীর একটা ছবি শতরূপ দেখালো, সীতারাম ইয়েচুরি তখন ছাত্র, সেই সময়কার একটা ছবি দেখানো হলো এবং সেখানে বলা হলো কি করে ডিসেন্টটাকে প্রকাশ্যে বা আমি আপনাকে পছন্দ করি না সেইটাও প্রকাশ্যে বলা হচ্ছে। সেটা ছিল এসপিজির পূর্ববর্তী একটা জমানা এবং তারপরে ভারতটা তো বদলে গেল, অনেকটা বদলে গেল রাস্তা অবরোধ করে ময়ূর। এবং তখন একদম রাস্তা অবরোধ করে তারপরে আমরা দেখলাম ইন্দিরা গান্ধীর অ্যাসাসিনেশন, আমরা দেখেছি রাজীব গান্ধীর অ্যাসাসিনেশন এবং তারপরে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে দাঁড়িয়ে একদম সিকিউরিটি অ্যাসপেক্ট থেকে এরকম ধরনের বিষয়গুলো হয়তো গণতান্ত্রিক পরিসরে হয়, কিন্তু ফ্লাইওভারের এই বিষয়টা কি হওয়ার মতন জায়গায় থাকতে পারে ভারতের মতন একটা শক্তিধর দেশের কাছে? শুভজিৎ। না, ময়ূক যেটা আপনি বলছেন, মানে অবশ্যই এর সিকিউরিটি অ্যাসপেক্টটা সবচেয়ে বেশি করে আছে, কারণ প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি যে কোনো গণতান্ত্রিক দেশের ক্ষেত্রে শুধুমাত্র নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার সেই জন্য ইম্পর্টেন্ট নয়। প্রাইম মিনিস্টার হচ্ছে সবচেয়ে বড় একটা কনস্টিটিউশনাল ডিফ্যাক্টো হেড যে কোনো গণতান্ত্রিক দেশের। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদী সবচেয়ে উঁচু মানের নিরাপত্তা পান ভারতবর্ষে। তো এই জায়গায় যখন প্রধানমন্ত্রীকে রীতিমতো ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে থাকতে হয়েছে দীর্ঘক্ষণ এবং চারিদিকে যখন, কারণ যে জায়গাটাতে উনি আটকে পড়েছিলেন সেই জায়গা থেকে খুব কাছাকাছি কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার, এবং সেই বর্ডারটা ভারতবর্ষ শেয়ার করে পাকিস্তানের মতো একটা কোট আনকোট এনিমি স্টেটের সাথে। তো এইখানে একটা যে বড় সিকিউরিটির প্রশ্ন তৈরি হলো, যে কিনা এসপিজি প্রোটেক্টি এবং এসপিজির হাইয়েস্ট মানে একেবারে হাইয়েস্ট স্তরের নিরাপত্তাটা পান, কিন্তু তার সাথে সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে শুধুমাত্র স্ট্র্যাটেজিক অ্যাসপেক্ট বা সিকিউরিটি অ্যাসপেক্টটা দেখলে চলবে না, কারণ এখানে একটা পলিটিক্যাল এখানে একটা পলিটিক্যাল পয়েন্টও আছে, সেই পয়েন্টও আমাদের ভুললে চলবে না। কারণ আজকের হ্যাঁ বলুন। আমি যেটা বলতে চাইছি যে অশোকবাবু বলছিলেন, অশোকবাবু ছোট্ট করে বলে নিন, অশোকবাবু কি বলছেন বলুন। হ্যাঁ, আমি বলতে চাইছি ময়ূর, আমি দেখতে পাচ্ছি তোমরা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছো প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখানো যাবে না। আমি বলছি না প্রধানমন্ত্রী, এটা কোথা থেকে পেলেন আপনি ন্যারেটিভটা? কে বলেছে প্রধানমন্ত্রীকে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো গণতান্ত্রিক পরিসর। আপনার মনে হয় না না এটা আমাকে অপোজ করতে হচ্ছে? অশোকদা সরি, আপনি অশোকদা সরি, আপনার মনে হয় 20 মিনিট ধরে আমরা যে ভারতের নাগরিক, আপনার মনে হয় 20 মিনিট ধরে, আরে 20 মিনিট ছেড়ে দিন, 5 মিনিটে এনএসজি কমান্ডোরা পৌঁছে যেতে পারত। 5 মিনিটে এসপিজির কমান্ডোদের সেই স্কিল আছে, 5 মিনিটের মধ্যে সিআরপিসি হোক, আইপিসি হোক, সমস্ত কিছু অ্যাপ্লাই করে অনেক কিছু করা যেত। তখন আপনারা রাজনীতি করতেন অশোকদা। ময়ূক আমি জাস্ট পয়েন্টটা কমপ্লিট করে নিই। ময়ূক আমি জাস্ট পয়েন্টটা কমপ্লিট করতে চাইছি। আমি যেটা বলতে চাইছি, ছোট্ট করে আমি যেটা বলতে চাইছি যে এই প্রশ্নটা কিন্তু খুব একটা তুতু মেমের জায়গা নেই। এই জায়গাটাতে কিন্তু খুব একটা তুতু মেমের জায়গা নেই। আমি যেটা বলছি এটাই আনফরচুনেট, শুভজিৎ, এটাই আনফরচুনেট যে তুতু মেমে হয়ে যাচ্ছে। সেটাই খুব তুতু মেমেই হচ্ছে, কিন্তু এই যে বিজেপি এবং ন্যাশনাল কংগ্রেস পার্টি তারা দুজনেই জানে যে পাঞ্জাবে ইলেকশন শিওরে, পাঞ্জাবের বিধানসভা নির্বাচন, এবং প্রধানমন্ত্রীর সুরক্ষার বিষয়টি একেবারেই যেভাবে পলিটিসাইজ করা হচ্ছে সেই পলিটিসাইজ করাটা খুবই দুর্ভাগ্যজনক। খালিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে লড়েছিল শতরূপ ঘোষও সেটা জানে। শতরূপ ঘোষ জানি না কোন কম্পালশন থেকে এখানে রাজনীতিটা করছে, কিন্তু শতরূপ ঘোষও জানে খালিস্তানি প্রবলেমটা পাঞ্জাবে, ওই পাঞ্জাবে পাগড়ি বাঁধা থাকলে খালিস্তানি ছি 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 ছি, লজ্জা হওয়া উচিত। আরে ময়ূর শোনো না, আমি তো একটা রাজনৈতিক দল করি, আমার রাজনৈতিক কম্পালশন আছে। তুমি তো সাংবাদিক, তোমার এত কিসের রাজনৈতিক কম্পালশন বলো তো? আমি তোমার একটা কথাতে একমত, তোমার সাথে আমি একটা কথা একমত যে চাইলে 5 মিনিটে ওখানে এসপিজি পৌঁছে যেতে পারতো, অনেক কিছু হয়ে যেতে পারতো। ইনফ্যাক্ট চাইলে প্রধানমন্ত্রী ওদেরকে গাড়ি চাপাও দিয়ে দিতে পারতেন ওনার ক্যাবিনেটের এক মন্ত্রীর ছেলের মতো করে। সেই দিক থেকে আমি নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাচ্ছি। উনি আর যাই করুন না কেন কৃষকদেরকে গাড়ি চাপা দিয়ে তোমার প্রধানমন্ত্রী নয়। সজলবাবু কি বলবেন? সজলবাবু কি বলবেন? শতরূপ ঘোষের এই বক্তব্য কি বলবেন সজলবাবু? আমি একটু বলি এবারে আমি একটু বলি। হ্যাঁ,
একটু আমাকে বলতে দিন, এবার একটু আমায় বলতে দিন। মন্ত্রীর ছেলের মতো কৃষকদেরকে গাড়ি চাপা দিয়ে দেননি, তার জন্য মোদির প্রতি আমরা কৃতজ্ঞ। শতরূপরা শুরু করেছে, 700 লোক মারা গেছে আন্দোলনে। আরে শতরূপদের হাত তো এখানে 35 বছরে কয়েক হাজার, 1-2 হাজার নয়, বেশ কয়েক হাজার মানুষের রক্তে রাঙানো। 1, 2, উনি দেখাচ্ছিলেন একটা ছবি, সেই ছবিটায় সীতারাম ইয়েচুরি তিনি মানে আটকে দিয়েছেন ইন্দিরা গান্ধীকে। তখনও ইন্দিরা গান্ধী হত্যা হয়নি ভারতবর্ষের বুকে, তখনও কোনো প্রধানমন্ত্রী নিহত হননি, তখনও কোনো না না তখনও কোনো এসপিজি ফর্ম হয়নি। কিন্তু যে সময়ের কথা বলছি আর আজকে যে সময়ে দাঁড়িয়ে আছি, সেই সময়ের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। আর শতরূপ বলল না যে আমি অনেকগুলো ঝান্ডা পাল্টেছি, শতরূপকে একটা প্রশ্নের উত্তর প্রশ্ন করে যেতে চাই। শতরূপ, তোমার খারাপ লাগে না যখন তোমরা, আমি অনেকটা ঝান্ডা পাল্টেছি, আমি 3টে ঝান্ডা পাল্টেছি, 3টেই জাতীয়তাবাদী। আর তুমি যে ঝান্ডা, তো শোনো না, তুমি যে ইন্দিরা গান্ধীর হাত দিয়ে নখ রক্ত বার করেছিলে, তোমরা কখনো সেই ইন্দিরা গান্ধীর পা চেটেছো? যেই রাজীব গান্ধীকে বোফোর্সের চোর বলেছিলে, সেই আমরা এই আলোচনা দীর্ঘায়িত হবে, কিন্তু এই আলোচনাটা পরে অন্য একটা পরিসরে করা যাবে। আমি লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের কাছে একবার ছোট্ট করে আসতে চাই। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, সমস্যাটা কোথায় আপনি দেখতে পাচ্ছেন যেটা শুভজিৎ খুব ভালো করে বলল, তুতু ম্যামে। এই তুতু ম্যামেটা কি ন্যাশনাল সিকিউরিটি নিয়ে থাকা উচিত লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য? দেখুন, একটা সিকিউরিটি ল্যাবস হয়েছে, 3টে প্রোব হচ্ছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার সেক্রেটারি সিকিউরিটি, একটা পাঞ্জাব গভর্নমেন্টের আন্ডার রিটায়ার্ড জাজ, আর একটা তো সুপ্রিম কোর্টে একজন এনজিও পিআইএল করেছে। এখন আপনাদের এই আলোচনাগুলো এরকম হওয়া উচিত যে সিকিউরিটি ল্যাবসটা এরকম যেন আবার পরে না হয়, একদম অপশন বি বা সিটিটা যেন ওয়েল অ্যাকশন থাকে। এখন তো ফ্লাইওভারে আটকে গিয়েছিল, ফ্লাইওভারে আটকানো তো সব থেকে ডেঞ্জারাস, দ্যাটস এ বটলনেক। ফ্লাইওভারের এটা খোলা মাঠের রাস্তা নয় যে ডান দিক বাঁ দিক যেদিক হচ্ছে স্প্রে করে যাওয়া। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, একদম থ্যাংক ইউ সো, একদম ঠিক কথা স্যার, ঠিক কথা। আমি অশোক ভট্টাচার্যের কাছে খুব ছোট্ট করে, যেহেতু বারবার বলছেন, অশোক ভট্টাচার্য ময়ূক, যে মানুষটা বলেছিল নোটবন্দির পরে দেশ কি কিসি ভি চৌরাহে পে মুঝে খড়া করকে মেরা বিচার করেंगे अगर 50 दिन में। ও আপনি আবার রাজনীতির কথা বলছেন? ও আমি ভাবলাম ন্যাশনাল সিকিউরিটি নিয়ে বলছেন। ন্যাশনাল সিকিউরিটি, ও আমি ভাবলাম ন্যাশনাল সিকিউরিটি নিয়ে। আমি আরে ন্যাশনাল সিকিউরিটিটাই বলছি, সেই মানুষকে তো কোনো বিচার কেউ না করেনি। অশোক বাবু, আমি এখনো অনুষ্ঠান শেষ করার সময়ও বলছি, অশোক বাবু চিৎকার করে চোখে চোখ রেখে আবার বলছি, শো শেষ করার সময় বলছি, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে নয়, এটা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক, মায়াবতী প্রধানমন্ত্রী হোক, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হোক, সীতারাম প্রধানমন্ত্রী হোক, সজল ঘোষ প্রধানমন্ত্রী হোক, অশোক ভট্টাচার্য প্রধানমন্ত্রী হোক, শতরূপ ঘোষ প্রধানমন্ত্রী হোক, প্রত্যেককে নিয়ে বলবো প্রধানমন্ত্রী। অশোক বাবু দেশের ওপরে কেউ নাই, নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ, দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়। এখানে আমাকে ছোট্ট করে আজকে এখানে শেষ করতে হচ্ছে, কিন্তু এই আলোচনাটা চলবে অশোক বাবু। তু মেমে, যেরকম শুভজিৎ বললো, তু মেমেটা চলবে না। দেশকে নিয়ে, দেশের সিকিউরিটি নিয়ে অনেকদিন হয়েছে, এবারে তু মেমেটা চলবে না। রাজনীতি থাক, রাজনৈতিক চর্চা থাক, সজল ঘোষ থাক, শতরূপ ঘোষ থাক, কিন্তু এই তু মেমেটা দেশ নিয়ে চলবে না। ঠিক যাদের ইতিহাসটাই মুছলে কেন, তাদের কাছ থেকে দেশ আর দেশপ্রেম আর দেশের নিরাপত্তা শিখতে হবে আমাদের। যাদের ইতিহাসটাই মুছলে কেন ইতিহাস। বেশ আমাকে আজকে এখানে আমাদের ব্রেকিং নিউজ সেগমেন্টে যেতে হবে। দেশটাকে ভেঙে দুটুকরো করে তারাও আবার দেশের কথা বলে। বেশ আমাদের সময় শেষ। এখানেই আমাদের ডিবেট সেকশন, এখানে ওপেন হাউস যে সেকশন, সেটা এখানেই শেষ করতে হচ্ছে। এরপরে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ব্রেকিং নিউজ সেগমেন্ট নিয়ে ফিরছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। রিপাবলিক বাংলায় জমে উঠেছে, এরপরে পর ব্রেকিং নিউজগুলো নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।
ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কনভয় আটকাতে নিরাপত্তা ভাঙার ইন্ধন যোগানো হলো। ব্লুপ্রিন্ট না বানানো থাকলে এমনটা সম্ভব হয়? ভিডিওতে স্পষ্ট সেই খালিস্তানি যোগ এবং সেই ষড়যন্ত্রের পর্দা ফাঁস। সিপিএম সুজন চক্রবর্তী চোখে চোখ রেখে বলুন, কলকাতায় প্রধানমন্ত্রী আসলে আপনি এই বিক্ষোভ দেখাবেন? এই বিক্ষোভ আমিও দেখাবো। বাংলা জবাব চায় না, ভারত জবাব চায়, ভারত জবাব চায়। গঙ্গাসাগর মেলা করার অনুমতি দিল হাইকোর্ট, শর্ত সাপেক্ষে মেলার অনুমতি দিল কোর্ট। কোভিড বিধি মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করা হচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। এই পরিস্থিতিতে গঙ্গাসাগরে মেলা নিয়ে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। হাইকোর্টে অনুমতি মিলল মেলায়, তবে কোভিড বিধি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে কমিটি। 3 সদস্যের কমিটি গঠন, মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, রাজ্যের বিরোধী দলনেতা অথবা তাদের প্রতিনিধি। 2 জানুয়ারি 2022 স্টেট গভর্নমেন্ট একটা অর্ডার দেয়, যেখানে বলে যে নট মোর দেন 50 পার্সনস উইল বি অ্যালাউড ইন এনি সোশ্যাল অর রিলিজিয়াস গ্যাদারিং। তো আজকের হাইকোর্ট এটাও ডাইরেকশন দিয়েছে যে এই পয়েন্টটা যেন গঙ্গাসাগর মেলাতেও ইমপ্লিমেন্ট করা হয়, যেটা ইন এফেক্ট বলা হচ্ছে যে গঙ্গাসাগর মেলাতে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম যেন 50 জনের বেশি না থাকে। এখানে স্টেট গভর্নমেন্ট 5 লাখ লোকজনকে এক্সপেক্ট করছে, যেটা দেখার বিষয় যে স্টেট গভর্নমেন্ট কীভাবে এই ডাইরেক্টিভটাকে ইমপ্লিমেন্ট করবে। কোভিড পরিস্থিতিতে মেলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী নিজে যখন বলছেন 7 দিন, আগামী 7 দিন কেউ বাড়ি থেকে বেরোবেন না, মুখ্যমন্ত্রী নিজে যখন বলছেন 15 দিন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, তখন সেখানে গঙ্গাসাগরের মতো একটি জায়গায় সরকারের অনুমান সাপেক্ষ যেটা ভিড় হতে পারে 5 লক্ষের বেশি, এই সংক্রমণের হার যেখানে কলকাতায় এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে যে সংক্রমণ স্পন্সর করা হয়েছিল ওই 31 তারিখ পর্যন্ত, এক রাত্রি পর্যন্ত 25 তারিখ থেকে আজকে সেই ভয়াবহতা ছড়িয়ে পড়তে পারে সাগর মেলাকে কেন্দ্র করে। উত্তরপ্রদেশের সরকারের কাছে রাখা উচিত, বিহারের সরকারের কাছে রাখা উচিত, কারণ গঙ্গাসাগর মেলাতে সবচেয়ে বেশি পুণ্যার্থী আসেন উত্তরপ্রদেশ থেকে এবং বিহার থেকে। সুতরাং তাদের উচিত হচ্ছে উত্তরপ্রদেশ এবং বিহারের সরকারের কাছে আবেদন জানানো, যেন ওদের দেশ থেকে বেশি লোকজন এখানে না আসে এবং আসলেও যেন করোনা বিধি মেনে আসে। বৃহস্পতিবারই রাজ্যের তরফে হাইকোর্টে এজি টিকাকরণ পরিস্থিতি ও মেলা চত্বরে স্বাস্থ্য পরিকাঠামো হাইকোর্টে জানায়। একই সঙ্গে সরকার যে ই স্নান ও ই দর্শনের উপর জোর দেন, এই পরিস্থিতিতে কোভিড গাইডলাইন মেনে কাজ হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন কমিটির সদস্যরা। রিপাবলিক বাংলা। রাজ্যবাসীর চিন্তার ভাঁজ বাড়ছে, কারণ কি রাজ্যে 24 ঘন্টায় কোভিড সংক্রমণ 18,000 ছড়ালো। 24 ঘন্টায় 18,000 ছড়ালো কোভিড সংক্রমণ। 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই গ্রাফ আমাদের পর্দায়। রাজ্যে একদিনে সংক্রমণ 18,000 পার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বিগ্ন হওয়ার মতন খবর, কলকাতায় একদিনে মৃত 7। মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং অবশ্যই দূরত্ব বিধি বজায় রাখুন। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 7,488। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন 24 ঘন্টায় করোনা আক্রান্ত 18,000 পার। আমরা এই খবরের দিকে নজর রাখবো, কিন্তু চলে যাচ্ছি পরবর্তী খবরের দিকে। গঙ্গাসাগর মেলার বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পে করোনার থাবা। কোভিড পজিটিভ 6 গঙ্গাসাগর যাত্রী। 119 জনের নমুনা পরীক্ষা করা হয়, আরটিপিসিআর টেস্ট করানো হয় এবং তার মধ্যে থেকে 6 গঙ্গাসাগর যাত্রী কোভিড পজিটিভ। আমাদের সাথে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন পৌলমি, আরো বিস্তারিত কি জানতে পারছো একটু জানাও। একেবারে ময়ূক, একদিকে যখন রাজ্য জুড়ে কোভিডের সংক্রমণ লাগাতার বাড়ছে, 24 ঘন্টায় 18,213 জন কোভিড পজিটিভ, মৃত্যু হয়েছে 18 জনের। এর মাঝেই গঙ্গাসাগর মেলার জন্য বাবুঘাটে যে ট্রানজিট ক্যাম্প তৈরি করা হয়েছে, সেখানে 6 জন সাধু সন্ত তারা কোভিড পজিটিভ। 119 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। আমরা জানি যে আজ হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে গঙ্গাসাগর মেলা করা হবে, তবে 3 সদস্যের কমিটির তত্ত্বাবধানে গঙ্গাসাগর মেলা হবে।
আর এর মাঝেই কোভিড পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা তার আগে যেভাবে সাধু সন্তরা কোভিড পজিটিভ হচ্ছে, তাতে পরিস্থিতি যে অনেকটাই ভয়ঙ্কর হবে তা বলার অপেক্ষা থাকছে না। আজকে যেভাবে 18,000-এরও বেশি 24 ঘন্টায় সংক্রমিত হয়েছে এবং কোভিড পজিটিভিটি রেট 26.64%, এই যে পরিসংখ্যানটা বেশ খানিকটা ভয় পাওয়ার মতোই, কেননা লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিডের সংক্রমণ। এর মাঝেই গঙ্গাসাগর মেলা, যেখানে প্রায় 5 লক্ষেরও বেশি মানুষের ভিড় হতে পারে এমনই উৎকণ্ঠার কথা বারে বারে তৈরি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু এর মাঝেই যখন গঙ্গাসাগর মেলার আগে যখনই বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পে এসে ভিড় করছেন সাধুরা, সেখান থেকে এরই মধ্যে যদি একদম তাই, একদম আমরা এই খবরের দিকে নজর রাখবো। গঙ্গাসাগর ক্যাম্পেও করোনার থাবা, আমরা সেই দিকে চোখ রাখবো। কিন্তু পরবর্তী আরেকটি খবর, কোভিডের পরবর্তী আরেকটি খবরের দিকে চোখ রাখতে হচ্ছে। কোভিডের জেরে পুরো ভোটের প্রচারে নয়া বিধি জারি করলো ইলেকশন কমিশন। একাধিক বিধি জারি করেছে, তার মধ্যে থেকে খোলা জায়গায় সভায় 250 জনের অনুমতি দেওয়া হলো। নয়া বিধি জারি করলো ইলেকশন কমিশন। বিট্টু রায়চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। বিট্টু, আরো কি জানতে পারছো, বিস্তারিত জানাও। ময়ূক, যেটা জানানো হয়েছিল ইলেকশন কমিশনের তরফে প্রথম দিকে যে খোলা জায়গায় 500 জনের মতো সবাই তারা উপস্থিত থাকতে পারবেন, যারা সাধারণ মানুষ রয়েছেন বা অন্যান্য রাজনৈতিক সমর্থকরা রয়েছেন। কিন্তু যখন দেখা যাচ্ছে যে রাজ্য জুড়ে একের পর এক কোভিডের থাবা বাড়ছে, তো সেই অবস্থায় দাঁড়িয়ে সেই 500 জনের পরিবর্তে এখন 250 জন, অর্থাৎ অর্ধেক করে দেওয়া হলো যে জনসমাগম হবে বিভিন্ন রাজনৈতিক সভার ক্ষেত্রে। সেইখানে 500 জনের পরিবর্তে 250 জনকে অ্যালাউ করা হচ্ছে। শুধু তাই নয়, এর পাশাপাশি কোভিডের আবহে যাতে ডিজিটাল প্রচার বা অনলাইনের মাধ্যমে যাতে প্রচার সম্ভব হয়, সেই বিষয়টা কমিশন বিশেষভাবে নজর দিচ্ছে। এই মর্মে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন কমিশন কর্তারা। এখন দেখার বিষয়। বেশ, অনেক ধন্যবাদ বিট্টু। আমরা এই খবরের দিকে নজর রাখবো। 500 জন জমায়েতের সংখ্যা ছিল, সেইটা হাফ করে দেওয়া হলো, অর্ধেক করে 250 করা হলো। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। আগামী শনি ও সোমবার কলকাতা পুরসভার ডেথ ও বার্থ সার্টিফিকেট বিভাগ বন্ধ থাকবে। যারা কলকাতাবাসী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যানাউন্সমেন্ট। আগামী শনি ও সোমবার ডেথ ও বার্থ সার্টিফিকেট বিভাগ বন্ধ থাকবে কলকাতা পুরসভার ডেথ ও বার্থ সার্টিফিকেট বিভাগ বন্ধ থাকবে। স্যানিটাইজেশনের কাজের জন্য বন্ধ রাখা হবে আগামী শনি ও রবিবার এমনিতেই বন্ধ থাকে। শনি এবং সোমবার সার্টিফিকেট দেওয়া হবে না। আমরা চলে যাব পরবর্তী খবরের দিকে। একের পর এক খবর রিপাবলিক বাংলায়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়ুয়াদের পঠন পাঠনের জন্য এবার টেলিভিশন ও রেডিও ব্যবহারের ভাবনা রাজ্য সরকারের। আমরা পরবর্তী খবর, যে খবরের দিকে নজর রাখছি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য বিশেষ ভাবনা নিচ্ছে রাজ্য সরকার। টিভি এবং রেডিওর ব্যবহারের ভাবনা চিন্তা করা হচ্ছে। টেলিভিশন ও রেডিওর মাধ্যমে পড়াশোনা করবানো ভাবনা চিন্তা করা হচ্ছে এবং সেই খবরের দিকে আমরা নজর রাখছি। আপনারা জানেন যে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। রিপাবলিক বাংলা বলছে মানুষ মানুষের জন্য। আমরা বারবার যে কথাটা বলছি যে এই সময়টা দোষারোপের নয়, এই সময়টা দোষারোপ করার নয়, এই সময়টা মানুষ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। রিপাবলিক বাংলা বলছে মানুষ মানুষের জন্য। রিপাবলিক বাংলার জবাব চায় বাংলা যেরকম থাকবে, মানুষকে থাকতে হবে, বেঁচে বসতে থাকতে হবে এবং রিপাবলিক বাংলা দেখতে হবে। অন্য সমস্ত খবরের জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে।